দ্য মিলিয়নার মাইন্ডসেট বইয়ের লেখক গ্যারি রবার্ট খুবই গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনি ওনার জীবনে ধনী এবং সফল হওয়ার উপায় খুঁজছিলেন। যখন উনি কলেজে পড়াশোনা করতেন তখন উনি কিছু বিলিয়নারের ইন্টারভিউ নেওয়ার কথা চিন্তা করেন, এটা জানার জন্য যে এমন কি সিক্রেট আছে যা বিলিয়নার মানুষগুলোকে সফল তৈরি করেছে। আর উনি অনেক বেশি রিসার্চ করার পরে জানতে পারেন যে ধনী মানুষগুলো কিভাবে ধনী হয়, অন্যদিকে একটি গরিব মানুষ কিভাবে ধনী হতে পারবে। আর এই সব কিছুকে গভীরভাবে অ্যানালাইজ করার পরে উনি এই বইটা লিখেছিলেন। এই বইয়ের মধ্যে উনি এমন অনেক সিক্রেট বলেছেন যেগুলো জানার পরে যে কোনো মানুষই ধনী হতে পারবে। আর আজ আমি আপনাদের এই বইয়ের মধ্যে বলা সিক্রেটগুলোই ডিটেলসে বলবো। তো চলুন শুরু করা যাক। অথর বলেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম 20% আপনার নলেজের উপরে নির্ভর করে, আর বাকি 80% আপনার বিহেভিয়ারের উপরে নির্ভর করে। অর্থাৎ আপনি ধনী হবেন কি হবেন না এটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করে। আর এই কারণেই হয়তো বিল গেটস বলেছিলেন, যদি আপনি কোনো গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে এখানে আপনার কোনো ভুল নেই, কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তাহলে এখানে সম্পূর্ণ ভুলটা কেবলমাত্র আপনার। রুল নাম্বার 1, স্টপ মেকিং এক্সকিউজ। অথর বলেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজেকে মিথ্যা কথা বলে, যেমন এদের হেলথ ভালো নয়, এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো নয়, কিন্তু তারপরেও এরা এমনভাবে বেঁচে থাকে যেন এরা হলো ধনী। অথর বলেন এটা হলো অনেকটা ওই ব্যাঙের মতো, যে ব্যাঙটাকে যদি আপনি ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেন তাহলে ওই ব্যাঙটি দ্রুত লাফ দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে, কারণ ওই ব্যাঙটা জানে এই জলের মধ্যে থাকলে সে মারা যাবে। কিন্তু যদি ওই ব্যাঙটাকে আপনি ঠান্ডা জলের মধ্যে রাখেন আর ধীরে ধীরে ওই জলটাকে গরম করেন তাহলে ওই ব্যাঙটা বুঝতে পারবে যে জল ধীরে ধীরে গরম হচ্ছে, কিন্তু তখন ওই ব্যাঙটা ভাববে সে এখনও এই জলের মধ্যে থাকতে পারবে, আর এটা ভেবেই ওই ব্যাঙটা বাইরে আসবে না। আর ধীরে ধীরে যখন জল অনেক বেশি গরম হয়ে যাবে তখন ওই ব্যাঙটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু তখন ওই ব্যাঙটার মধ্যে আর অতটা শক্তি থাকবে না যে সে ওই জল থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে, আর সবশেষে ওই ব্যাঙটি ওই জলের মধ্যেই মারা যাবে। আর এই সেম জিনিসটা আমাদের সঙ্গেও হয়। আমরা এটা বুঝতে তো পারি যে খারাপ খাবার খাওয়ার কারণে আমাদের হেলথ খারাপ হয়ে যাচ্ছে, লোন নেওয়ার কারণে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা এগুলো করে থাকি যতক্ষণ না পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর যখন সত্যিই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা আফসোস করি। আমরা সবসময় এটা ভাবি কোনো রকমের পরিশ্রম ছাড়াই কিভাবে আমাদের ওয়েট লস হবে, কিভাবে বাড়ি থেকে বাইরে না গিয়ে আমাদের সমস্ত কাজ হয়ে যাবে, কোনো রকমের কাজ না করেই কিভাবে আমি ধনী হতে পারবো। আর এরপরে আমরা আমাদের কাজগুলোকে পরে করব বলে রেখে দিই, অজুহাত তৈরি করি। কিন্তু অথর বলেন এই সমস্ত কিছু না করে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হিসাবে খরচ করতে হবে, আপনাকে আপনার শরীর অনুযায়ী খাবার খেতে হবে, আপনাকে প্রতি মাসে আপনার ইনকাম এবং খরচ সম্পর্কে লিখতে হবে। আর যে খরচগুলো আপনার ফালতু মনে হবে সেই খরচগুলো আগামী মাস থেকে করা বন্ধ করতে হবে। আর আপনাকে অতিরিক্ত টাকাটা সেভ করতে হবে, কারণ প্রতিটা টাকা যেটা আজ আপনি সেভ করবেন এটা আপনার ফিউচারের ওই সময়টাকে কিনছে যেটা আপনি আপনার বসকে বিক্রি করে দিয়েছেন। আর এটাই হলো প্রথম নিয়ম, যে নিজের কারেন্ট সিচুয়েশনকে বোঝার পরে ডিসিশন নিতে হবে, কেবল নিজের ইচ্ছে মতো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রুল নাম্বার 2, ইমার্জেন্সি ফান্ড। মনে করুন আপনি সকালে অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, এর কারণ হলো আপনার অফিসে আজ খুব ইম্পর্ট্যান্ট একটি মিটিং আছে, আর ওই মিটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই মিটিংটা আপনার কেরিয়ারের ডাইরেকশনকে পরিবর্তন করে দিতে পারে। আপনি সকালে ওয়েদার রিপোর্ট দেখেছিলেন, আর রিপোর্ট অনুযায়ী আজকে ওয়েদার একদম পরিষ্কার থাকবে, কিন্তু যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই বৃষ্টি চলে আসে, যে কারণে আপনি সম্পূর্ণরূপে ভিজে যান। আর ওই অবস্থাতেই আপনি অফিসে বসের কাছে পৌঁছান। এরপরে বস আপনাকে অপমান করে। এছাড়া বসকে উপর থেকে অর্ডার দেওয়া হয়েছে স্টাফ কম করার জন্য, আর বস সেখানে আপনার নামটা দিয়ে দেয়, আর সবশেষে আপনাকে চাকরি থেকে বাইরে বার করে দেওয়া হয়। আর এখন আপনি আমাকে বলুন এখানে আপনার ভুলটা কোথায় ছিল? যদি আপনি বসের কাছে না যেতেন তাহলেও তো এটাই হতো। এই রকমই অনেক কিছু আপনার সঙ্গে হয় যেটা আপনি আগে থেকে কখনো কল্পনা করতে পারবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি খারাপ সময় আপনার জীবনে যে কোনো সময় আসতে পারে, খারাপ সময়টা আপনাকে জিজ্ঞেস করে আসবে না। তাই যদি আপনি আপনার এই খারাপ সময়ের জন্য আগে থেকে প্রস্তুত না থাকেন তাহলে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। আর এই কারণেই অথর বলেন ধনী হওয়াটা সহজ, কিন্তু ধনী হয়ে থাকাটাই হলো সবথেকে বেশি কঠিন। তাই আপনাকে নিজের জন্য একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে, যাতে আপনার জীবনে খারাপ সময় আসলে আপনার কোনো অ্যাসেট বিক্রি করতে না হয়। যেমনটা আমরা এই গল্পের মধ্যে দেখলাম, যদি আপনার কাছে কোনো ইমার্জেন্সি ফান্ড থাকতো তাহলে আপনি কোনো রকমের চিন্তা না করেই বাড়ি গিয়ে রেস্ট করতেন, আর ধীরে ধীরে 2-1 মাসের মধ্যে আপনি নতুন কোনো চাকরি খুঁজে নিতে পারতেন। আর ততদিন পর্যন্ত আপনার খরচটা ইমার্জেন্সি ফান্ডের উপরে চলতো, আর আপনার উপরে কোনো মেন্টাল প্রেশার থাকতো না। তাই অথর বলেন আপনার 6 মাসের খরচ অন্তত ইমার্জেন্সি ফান্ডে থাকতে হবে, কারণ এটা আপনাকে তখন সাহায্য করবে যখন আপনি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে থাকবেন। কিন্তু আপনাকে এই টাকাটা আপনার বাড়িতে অথবা ব্যাংকে রাখলে হবে না, কারণ আজ ইনফ্লুয়েন্স অনেক দ্রুত বেড়ে চলেছে। তাই যদি আপনি এই টাকাটা বাড়িতে রাখেন তাহলে এটা কখনো না কখনো আপনি খরচ করে ফেলবেন। আর এই কারণেই অথর বলেন
আপনার ওই ইমার্জেন্সি ফান্ডটাকে গোল্ড হিসাবে রাখুন, যাতে আপনার টাকাটা ধীরে ধীরে বাড়ে আর আপনি যখন চাইবেন তখন ওই গোল্ড বিক্রি করে ইমার্জেন্সি সিচুয়েশনে টাকা হাতে পেতে পারেন। আর যেহেতু সোনার দামটা ইনফ্লুয়েন্সের থেকে বেশি দ্রুত বৃদ্ধি পায়, তাই এখানে আপনার টাকাটাও গ্রো হতে থাকবে। অথার এখানে আরেকটি কথা বলেন আর ওয়ার্নিংও দেন, এই টাকাটা আপনি কেবলমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনেই খরচ করবেন, আপনার শখ পূরণ করার জন্য নয়। রুল নাম্বার 3, ডেব্ট স্নোবল। অথর বলেন যখন উনি আর্লি 20s ছিলেন তখন উনি একটি ইম্পর্টেন্ট জিনিস শিখেছিলেন, আর সেটা হলো যদি আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হয় তাহলে আপনাকে লোনের ট্র্যাপ থেকে বেঁচে থাকতে হবে। লোন নেওয়াটা খারাপ কিছু নয়, লোন নেওয়ারও অনেক উপকার আছে। এছাড়া লোন নিয়েও আপনি ধনী হতে পারবেন, কিন্তু এই রাস্তাটা অনেক কঠিন আর অনেক কম মানুষ এই রাস্তায় চলে ধনী হতে পারে। এছাড়া এই রাস্তাতে অনেক বেশি রিস্ক আছে। এই কারণে অথর বলেন এই রাস্তায় কেবল তাদেরই চলা উচিত যারা জীবনে অনেক বেশি রিস্ক নিতে পারবে। দেখুন, লোন নেওয়াটা আপনার ফাইন্যান্সকে নষ্ট করে দেয়, কারণ যখন আপনি লোন নেন তখন এটা অনেকটা এমন হয় যে আপনি 6 দিন ধরে অনেক পরিশ্রম করে একটি ঘর তৈরি করেছেন আর 7 নম্বর দিনে ওই ঘরটা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছেন। তাহলে আপনার ওই ঘর কখনোই তৈরি হবে না, অর্থাৎ আপনি কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হবেন না। অথর বলেন যদি আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হয় তাহলে আপনাকে সবসময় লোন থেকে দূরে থাকতে হবে। আর যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে সবার প্রথমে আপনাকে আপনার লোন পরিশোধ করে দিতে হবে। আর এর জন্য অথর বলেন আপনাকে সবার প্রথমে আপনার ছোট ছোট লোনগুলো পরিশোধ করতে হবে, তাহলে ধীরে ধীরে আপনার সমস্ত লোন শেষ হয়ে যাবে। অথর এখানে স্ট্রিক্টলি বলেছেন বিশেষ করে মিডল ক্লাসদের লোন থেকে দূরে থাকা দরকার, কারণ এটা হলো এমন একটি ট্র্যাপ যেখানে যদি একবার আপনি ফেঁসে যান তাহলে আপনি এখান থেকে আর কখনোই বেরিয়ে আসতে পারবেন না। রুল নাম্বার 4, ইনভেস্ট ইওর মানি। দেখুন, আজ আমাদের দেশে মানুষের সেভিংস করার অভ্যেসটা ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। এর কারণ হলো এখন মানুষ শো অফ করা শুরু করেছে। এখন মানুষের ধনী হওয়াতে আর কোনো ইন্টারেস্ট নেই, বরং নিজেকে কেবল ধনী দেখাতে চায়। আর সমস্যাটা এখান থেকেই শুরু হচ্ছে। আর এর পরিণাম হিসাবে আজ আমাদের দেশে 75% আইফোন ইএমআইয়ে বিক্রি হচ্ছে। মানুষ নিজেকে ধনী দেখানোর চক্করে লোনের উপরে লোন নিচ্ছে, যে কারণে মানুষ আরও বেশি গরিব হয়ে যাচ্ছে। আর এখানেই অথর বলেন আপনাকে আপনার রোজগারের অন্তত 15% টাকা সেভ করে ইনভেস্ট করতে হবে। আর এখানে হয়তো কিছু মানুষ চিন্তা করছে আমি এফডি অথবা গোল্ডে ইনভেস্ট করার কথা বলছি, আর এটাই হলো এদের সবথেকে বড় ভুল। কারণ আজও মানুষ ইনভেস্টমেন্টের নামে কেবল 2-3টে জিনিস সম্পর্কেই জানে, গোল্ড, এফডি, রিয়েল এস্টেট অথবা কোনো পোস্ট অফিসের স্কিম, যেখানে আপনার টাকা গ্রো হওয়া তো দূরের কথা, ইনফ্লুয়েন্সকেও বিট করতে পারে না। আর এই কারণে এত কষ্ট করে সঞ্চয় করা টাকা আপনার কোনো কাজে আসে না। তাই আপনাকে আপনার টাকা স্টকের মধ্যে ইনভেস্ট করতে হবে, কারণ এই পৃথিবীর 90% ধনী মানুষ বিজনেস অথবা ইনভেস্টমেন্টের মাধ্যমেই ধনী হয়েছে। আপনি এটা কখনোই শুনতে পাবেন না যে কেউ চাকরি করে অথবা এফডিতে ইনভেস্ট করে ধনী হয়ে গেছে, কারণ আপনি চাকরি করলে আপনার মালিক ধনী হবে, আপনি নয়। একইভাবে এফডিতে ইনভেস্ট করলে ব্যাংক ধনী হবে, আপনি নয়। তাই যদি আপনি চান 40 বছর বয়সের মধ্যেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যেতে, তাহলে আপনাকে ইনভেস্ট করা শুরু করতে হবে। আপনি ইনভেস্টিং মেনলি 2টো জায়গায় করতে পারেন। প্রথমত হলো ডাইরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করা। দেখুন, লং টাইমে স্টক মার্কেট আপনাকে যতটা রিটার্ন দেবে এতটা রিটার্ন আপনাকে অন্য কোনো ইন্ডাস্ট্রি দিতে পারবে না। কিন্তু স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করার জন্য আপনার মধ্যে স্টক মার্কেটের নলেজ থাকতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে জানতে হবে, যাতে আপনি ভালো কোম্পানি খুঁজে বার করতে পারেন আর ওই কোম্পানিতে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। কারণ কোনো রকমের নলেজ ছাড়া যদি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনার গ্যারেন্টি লোকসান হবে। কিন্তু যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে না জানেন আর আপনার কাছে যদি সময় না থাকে এই মার্কেট সম্পর্কে শেখার, তাহলে আপনি ইন্ডেক্স ফান্ড অথবা মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। কারণ এখানেও ইনডাইরেক্টলি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন। এখানে আপনি রিটার্ন একটু কম পাবেন, কিন্তু এখানে রিস্ক অনেক কম হয়ে যাবে। আপনাকে এখানে কেবল একবার পরিশ্রম করে ভালো একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি অথবা একটি ইন্ডেক্স ফান্ড খুঁজে বার করতে হবে, আর এরপরে আপনাকে এসআইপি সেট করে দিতে হবে। আর এরপরে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ইনভেস্ট হতে থাকবে, আর সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।